নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা এএলপি টেকনিশিয়ানের শুধু এএলপি টেকনিশিয়ানই না, শুধুমাত্র রেলওয়ে যত সেক্টরের পরীক্ষা আছে সব কিছুর জন্য এই সায়েন্সের যে মডেল সেট কোশ্চেন পেপার, আমরা মডেল কোশ্চেন পেপার যে 8 নিয়ে আজকে আলোচনা করবো। এর আগে 1 থেকে 7 পর্যন্ত যে কটা দিয়েছি তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখো। যারা নিউ ভিউয়ার্স আছো আর যারা দেখেছো তারা তো দেখেছোই, আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আর একটা কথা বলে রাখি, তোমরা আগে চেষ্টা করো, আমি কিন্তু এর পিডিএফ তোমাদের দিয়ে দেবো, তবে অবশ্যই অ্যান্সার দেবো না। তার কারণ আমি চাইছি যে তোমরা আমার সন্তু একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নয় দিয়ে দেবো আজকে। তো তোমরা সেখানে জয়েন করো, জয়েন করে পিডিএফ দেখে আগে তোমরা নিজেরা বাড়িতে অ্যান্সার করো। যারা অনেক দিন ধরে কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত আছো তারা নিশ্চয়ই কম বেশি অনেকটা জানো। তো তারা অ্যান্সার করার চেষ্টা করো, কতগুলো পারছো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। এতে কি হয়, আমি বুঝতে পারি যে আমার স্টুডেন্ট কেমন প্রোগ্রেস করছে তারা। তো এটা একটা ভালো লাগা, ক্লিয়ার? তো সেই করে নিয়ে তারপরে তোমরা আমার ভিডিওটা দেখো এবং সেখান থেকে অ্যান্সারটা মিলিয়ে নাও। আর ভিডিওতে যা যা তথ্য দিচ্ছি সেগুলো নোট ডাউন করো। এইভাবেই কিন্তু সমস্ত প্রক্রিয়াটা অবলম্বন করো, এইভাবে চলো, দেখবে সফলতা একদিন অবশ্যই আসবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল সেট কোশ্চেন পেপার 8 নিয়ে আলোচনা করি। নিচের কোনটি একটি বিরঞ্জক পদার্থ? বিরঞ্জক মানে যারা রঞ্জিত করে। ভিনিগার, ব্লিচিং পাউডার, অ্যামোনিয়া, নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার ব্লিচিং পাউডার কিন্তু একটা বিরঞ্জক পদার্থ। এবং ব্লিচিং পাউডারের সংকেতটা পরীক্ষা আসে CaOCl বা CaOCl2ও দেয় অনেক সময়, CaOCl2 এরকমও দেওয়া থাকে। ভিনিগার হচ্ছে অ্যাকচুয়ালি 4% কত 4% অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH, 4% অ্যাসিডিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার। আর অ্যামোনিয়াতে যদি জল মেশাই তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা ক্ষারীয় দ্রবণ তৈরি করে। পরবর্তী কোশ্চেন দেখো, মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য, আমাদের যে মহাকাশযান যখন মহাকাশে পাঠানো হয় সেখানে অক্সিজেনের সরবরাহের জন্য এক ধরনের শৈবাল রাখা হয়। সেই শৈবালের নাম কি? ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, কারা, নাকি ক্লোরেল্লা? তো রাইট অ্যান্সার অপশান ডি, ক্লোরেল্লা নামে কিন্তু একটা শৈবাল রাখা হয়। এই ক্লোরেল্লা কী হয়, সালোক সংশ্লেষের মাধ্যমে মহাকাশে কিন্তু অক্সিজেন সরবরাহ বজায় রাখে। পরবর্তী কোশ্চেন দেখো, যে স্পিরিটে 95.6% ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ থাকে তাকে কি স্পিরিট বলা হয়? পরীক্ষা কিন্তু এরকম আসে যে রেকটিফাইড স্পিরিটে নিচের কোনটি সঠিক, রেকটিফাইড স্পিরিট সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? তো তখন মনে রাখবে রেকটিফাইড স্পিরিটে কিন্তু এই কি থাকে, তোমার হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল থাকে এবং 4.4% জল থাকে। পরীক্ষায় কিন্তু এরমভাবে কোশ্চেন দেয়। আর একটা জিনিস মনে রাখো, এই রেকটিফাইড স্পিরিটে যখন আমরা পিরিডিন, ন্যাপথা, তারপর কাইকোসিন, মানে বিভিন্ন ধরনের কি বলবো বাজে মানে তোমার বলবো বিভিন্ন ধরনের মানে পানের অযোগ্য এমন কিছু পদার্থ যখন মেশাবো তখন তার নাম হয় মেথিলেটেড স্পিরিট। ক্লিয়ার? এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে যখন ন্যাপথা, পিরিডিন এইসব মিশিয়ে যখন আর একটা অ্যালকোহল তৈরি করবো তখন তার নাম হবে মেথিলেটেড স্পিরিট। এবং এই মেথিলেটেড স্পিরিট দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি কী করা হয়, যে এই বার্নিশের কাজে লাগে কিন্তু এই মেথিলেটেড স্পিরিট। পরবর্তী কোশ্চেন দেখো, রক্তে উপস্থিত সরল শর্করা নিচের কোনটি? গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ, নাকি গ্লিসারল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এই যে রাইট অ্যান্সার, অর্থাৎ সরল শর্করার নাম হচ্ছে গ্লুকোজ। রক্তে উপস্থিত যে সরল শর্করা তার নাম হচ্ছে কি? গ্লুকোজ। এই গ্লুকোজের সংকেতটা মনে রেখো, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। ওকে, আর এর সাথে একটা জিনিস মনে রাখো যে ফ্রুক্টোজ হচ্ছে সবথেকে কার্বোহাইড্রেটের মধ্যে সবথেকে মিষ্টিকারক পদার্থ হচ্ছে ফ্রুক্টোজ। যেটা কোথায় পাওয়া যায়? পরীক্ষা এটাও দেয় যে আখে কোন শর্করা থাকে, তো মনে রাখবে আখে কিন্তু ফ্রুক্টোজ এবং সুক্রোজ দুটোই থাকে, তবে ফ্রুক্টোজ বেশি থাকে। পরবর্তী কোশ্চেন, কতগুলি গোত্র নিয়ে কি তৈরি হয়? কতগুলি গোত্র নিয়ে, দেখো তোমরা জানো যে লিনিয়াস প্রবর্তিত হায়ারকি আছে, যে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? লিনিয়াসকে, ক্যারোলাস লিনিয়াস। তার প্রবর্তিত একটা হায়ারকি আছে যেখানে 7টা ধাপ আছে। তো 7টা ধাপ কী কী আছে? প্রথমে আছে রাজ্য, দেখো এটা কিন্তু মনে রাখতে হবে, রাজ্য। তারপরের ধাপে কী আছে? তারপরে হচ্ছে রাজ্যের পরে বর্গ, তাই না? রাজ্যের পরে পর্ব, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, খুব সহজ, গোত্র, গণ, প্রজাতি। লেখাটা হয়তো বুঝতে পারছো না কারণ পেনটা মানে এখনও ঠিক করে উঠতে পারলাম না, যাই হোক। তো দেখো
এবার তোমাকে কোশ্চেন আমি দিয়েছি কি কতগুলি গোত্র নিয়ে কি তৈরি হয়, তাহলে গোত্র কোথায় আছে, এইখানে গোত্র আছে তাই কি না, এইটা হচ্ছে গোত্র, তাহলে কতগুলি গোত্র নিয়ে কি তৈরি হবে, গণ তৈরি হবে, বুঝতে পারলে। রাজ্য কতগুলি দেখো প্রজাতি নিয়ে, কতগুলি প্রজাতি নিয়ে তৈরি হয় কি গণ, কতগুলি গণ নিয়ে প্রজাতি হয় গোত্র, কতগুলি গোত্র নিয়ে তৈরি হয় বর্গ, কতগুলি বর্গ নিয়ে তৈরি হয় শ্রেণী, কতগুলি শ্রেণী নিয়ে তৈরি হয় পর্ব, কতগুলি পর্ব নিয়ে তৈরি হয় রাজ্য। তো কোশ্চেন কিন্তু এইভাবে যে কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে পরীক্ষার হলে। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশন নম্বর সি অর্থাৎ গণ। ক্লিয়ার? গণ হবে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, সরি গোত্র নিয়ে তোমার গোত্র নিয়ে বর্গ, গোত্র নিয়ে তো বর্গ তাই না, ওকে। আর গণ তৈরি হয় কী নিয়ে, গণ তৈরি হয় তোমার প্রজাতি নিয়ে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, তাহলে এই দিস ইজ রাইট অ্যান্সার, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক, সঠিক বলেছে, বিভব প্রভেদ অ্যাম্পিয়ার, মানে এটা হচ্ছে তোমার একটা কি দিয়েছে তোমার হচ্ছে আরে ইউনিট, আর হচ্ছে তার যে ওয়ার্ড তার ইউনিট, ওকে। বিভব প্রভেদ এটা কি দিয়ে মাপা, এটার ইউনিট কি, বিভব প্রভেদ কি অ্যাম্পিয়ার না, অ্যাম্পিয়ার দিয়ে, অ্যাম্পিয়ার কার একক, তড়িৎ প্রবাহমাত্রার একক। আচ্ছা তড়িৎচালক বল ওহম, না এটা ঠিক না, ও তড়িৎচালক বল তোমার হচ্ছে অ্যাকচুয়ালি কি পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, আর তড়িৎচালক বলের একক আলাদা, ওহম তো না। তড়িতাধানের একক কি, তড়িতাধানের একক কুলাম, আচ্ছা হ্যাঁ তড়িতাধানের একক কুলাম, একদম ঠিক, তড়িতাধানের একক কিন্তু কুলাম, আর বলের একক পাস্কাল না, বলের একক কি নিউটন অথবা ডাইন। তো রাইট অ্যান্সার অপশান সি ইজ আ রাইট অ্যান্সার। তো এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে। তাহলে বিভব প্রভেদের একক কি, বিভব প্রভেদের একক ভোল্ট, তড়িৎচালক বলের একক এটাও ভোল্ট। ক্লিয়ার? আর আর শুধু বলের একক কি, শুধু বলের একক হচ্ছে তোমার ডাইন ও নিউটন। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল। তো ভিটামিন জনিত এরম টাইপের একটা কোশ্চেন কিন্তু থাকবে, ভিটামিন এ, কে, ই, ডি। দেখো সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে এ, ডি, ই, কে একটু মনে রাখবে, এ, ডি, ই আর কে, এই যে চারটে ভিটামিন, এই চারটে ভিটামিন হচ্ছে তেলে বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। পরীক্ষায় এরকম আসে যে নিচের কোন ভিটামিন তেলে দ্রবণীয় ভিটামিন, তখন মনে রাখবে এডিই কে, এই যে চারটে ভিটামিন সেটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন, আর বাকি যেসব ভিটামিন আছে সেগুলো সব জলে দ্রবণীয় ভিটামিন, বিশেষ করে বি কমপ্লেক্স এবং সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে টোকোফেরল কার রাসায়নিক নাম, তো অপশান নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান ই, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, তাই কি না। আর তোমার ভিটামিন এ রাসায়নিক নাম কি, ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, ওকে। তারপরে ভিটামিন কে রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, কোল ক্যালসিফেরল বলা হয় অনেক সময় ক্যালসিফেরলও বলা হয়। আচ্ছা ভিটামিন ই এর কারণে তোমার কি হয়, ভিটামিন ই এর কম অভাবে, ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগ হয়। আর ভিটামিন কে এর অভাবে কী হয়, ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্তক্ষরণ মানে রক্ত তঞ্চিত হয় না। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ভিটামিন ডি এর অভাবে কী হয়, ভিটামিন ডি এর অভাবে তোমার হচ্ছে রিকেট রোগ হয়, আর বড়দের শিশুদের রিকেট রোগ এবং বড়দের অস্টিওম্যালেশিয়া। আর ভিটামিন এর অভাবে রাতকানা বা অন্ধত্ব। পরবর্তী কোশ্চেন দেখো, 1 গ্রাম ভরের বিনাশে কী পরিমাণ শক্তি পাওয়া যাবে। 1 গ্রাম ভরের বিনাশে কী পরিমাণ শক্তি, 9 × 10⁻20 জুল, 9 × 10⁻13 আর্ক, এই পরিমাণ শক্তি, নাকি 9 × 10⁻20 ওয়াট, নাকি 9 × 10⁻13 জুল। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ 9 × 10⁻13 জুল। 1 গ্রাম ভরের বিনাশে কিন্তু এই পরিমাণ শক্তি পাওয়া যাবে। এবার দেখো তোমরা বলতে পারো যে স্যার মনে রাখবো কী করে, এই মান কী করে মনে রাখবো। দেখো তোমরা জানো যে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতাবাদের একটা সূত্র আছে কি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, তাই কি না। তো এম যেহেতু আমাকে বলেছে 1 গ্রাম ইন্টু সি স্কোয়ার, তোমার জুল দিয়েছে, দেখো জুল দিয়েছে আবার আর্ক দিয়েছে। ক্লিয়ার? তো সি স্কোয়ার মানে কি, সি স্কোয়ার মানে হচ্ছে আলোর বেগ কত, 3 × 10⁻, এখানে কি সেমিতে আছে, দেখো আলোর বেগ হচ্ছে 3 × 10⁻, দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাই না। তুই ডান দিকে গেলে সেমিতে যাবে, তাহলে আমি জুলে বলেছি, আর্গ হচ্ছে সিজিএস একক আর জুল হচ্ছে এসআই একক, তাহলে আমি 10⁸, তাই না, মিটার আগে 10⁸, তার হোল স্কোয়ার আছে। ক্লিয়ার? এবার দেখো তোমার 3 × 9 ইন্টু 10⁻, 8 কত হবে 16, 10⁻16। এবার এইখানে কাজ হচ্ছে, এবার একটা গল্প হচ্ছে এইখানে যে কেন এটা জুল হলো। দেখো এইটা যদি সেমিতে করি তাহলে তো 10⁸ হবে, সরি মিটারে করি তাহলে তোমার
একটু দেখো, আমার মনে হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে। দেখো আমি বলি, এইটা যেটা করলাম 10⁸, এটা হচ্ছে মিটারে দিয়েছি, ওকে। কিন্তু আমাকে কি করতে হবে, সেমিতে, কেননা এটা তো গ্রাম দিয়েছে, আর না হলে এটাকে কেজি বানাতে হবে। হয় এটাকে কেজি বানাও, তাহলে কেজি বানালে কী করতে হবে, দেখো হবে ঠিকই আছে। এটা কি আছে, গ্রামে আছে, তো গ্রাম থেকে কেজি করতে গেলে কি 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ, তার মানে 10⁻³ উপরে চলে যাবে। আর 10⁻³ যদি উপরে যায়, তাহলে উপরে গেলে এটা 10⁻³ হবে, আর -3, 16 - 3 মানেই 13। তো রাইট অ্যান্সার এটাই, ঠিকই আছে, একদম পারফেক্ট অ্যান্সার, 9 × 10⁻13 জুল। দেখো এইভাবে কিন্তু জিনিসগুলো বার করাও যায়। তো আমি শিখিয়েও দিলাম, যে মনে রাখতে পারবে ভালো, আর যে হয়তো ভুলে যেতে পারো পরীক্ষার হলে, তখন এইভাবে কিন্তু বার করে নিতে পারো। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো আমি কী করলাম। অ্যাকচুয়ালি গ্রাম ছিল, গ্রামটাকে কেজি করলাম, তাহলে 1000 দিয়ে ভাগ মানে কি 10⁻³ উপরে চলে যাবে, তো 16 - 3 মানে কত, 13। তো এই কারণে 10⁻13 জুল হলো। পরবর্তী কোশ্চেন দেখো, কাকে সুইসাইড ব্যাগ বলা হয়, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, নিউক্লিয়াস। তো রাইট অ্যান্সার কী হবে, সুইসাইড বলা হয়, বা আত্মঘাতী থলি কাকে বলা হয়, লাইসোজোমকে। তো লাইসোজোমকে কিন্তু বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। রাইবোজোমকে কী বলা হয়, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কোষের। নিউক্লিয়াসকে কী বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে। পরবর্তী কোশ্চেন, এবং এটাও মনে রাখো, মাইটোকন্ড্রিয়ায় কিন্তু ডিএনএ আরএনএ পাওয়া যায়, পরীক্ষা আসে কিন্তু, যে কোথায় ডিএনএ আরএনএ পাওয়া যায়, তো মাইটোকন্ড্রিয়ায়। হাইড্রোজেনের কোন আইসোটোপটির কোনো নিউট্রন থাকে না। দেখো প্রথমে আগে জানতে হবে হাইড্রোজেনের কটা রূপ আছে। তো তিন প্রকার হাইড্রোজেন আছে। কি, একটা সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, যার সংকেত কি, যার সংকেত হচ্ছে 1H1। ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, যার সংকেত কি, যার সংকেত হচ্ছে 1H2। তারপর হচ্ছে তেজস্ক্রিয় হাইড্রোজেন বা ট্রিট্রিয়াম, যার সংকেত কি 1H3। তা এই সংকেতটা তুমি জানো, তাহলে তুমি এই কোশ্চেনের অ্যান্সার করা তোমার কাছে কোনো ব্যাপারই না। আর একটা জিনিস জানতে হবে যে নিউট্রন সংখ্যা কী করে বার করতে হয়। তোমাকে বলেছে নিউট্রন থাকে না, তাহলে নিউট্রন সংখ্যা বার করা জানতে হবে। নিউট্রন সংখ্যা বার করার নিয়ম হচ্ছে খুবই সহজ, এই উপরের যে সংখ্যাটা থাকে সেইখান থেকে নিচের সংখ্যাটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে 3 থেকে 1 বাদ গেলে নিউট্রন সংখ্যা কত হবে, 2। এইখানে 2 থেকে 1 বাদ গেলে নিউট্রন সংখ্যা হবে 1। এইখানে 1 থেকে 1 বাদ গেলে নিউট্রন সংখ্যা হবে 0। তাহলে কোনটি নিউট্রন থাকে না, তো রাইট অ্যান্সার সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামে কিন্তু কোনো নিউট্রন থাকে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা করলাম। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল কর্তৃক জলের হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে বিশিষ্ট হওয়াকে কি বলা হয়। তোমরা সালোক সংশ্লেষ অনেকেই পড়েছো, দেখো সেইখান থেকেও কোশ্চেন কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে এর আগেরবার দিয়েছে এবং আগামীতেও দেবে, ঠিক আছে। তো সালোক সংশ্লেষটা ভালো করে পড়ো। বলছে এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়, যে বিক্রিয়ায় এই যখন ক্লোরোফিল কর্তৃক জলের যে বিশ্লেষণ, অর্থাৎ জল বিশ্লিষ্ট হয়ে কী পরিণত হয়, তোমরা জানো জল ভেঙে H+ ও OH- আয়নে বিশ্লিষ্ট হয়। তাহলে এই যে ক্লোরোফিল কর্তৃক জলের যে বিশ্লেষণ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলা হয়, ফটোলাইসিস। কেলভিন চক্র কি, কেলভিন চক্র আলাদা জিনিস। ব্ল্যাকম্যান বিক্রিয়া কি, এই যে তোমার আলোর যে সালোক সংশ্লেষ যে অন্ধকার বিক্রিয়া, সেটা বিজ্ঞানী ব্ল্যাকম্যান পর্যবেক্ষণ করেন বলে তাই সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া। আর ফটোফসফোরাইলেশন কি, ফটোফসফোরাইলেশন অ্যাকচুয়ালি কিছুই না, যে তোমার এডিপির সঙ্গে অজৈব ফসফেট মিশে এটিপি তৈরি হয়, ক্লিয়ার। তো এগুলো আমি পরে আলোচনা করে দেবো, তো তোমরা তখন বুঝে যাবে এই বিষয়গুলো। স্থির অবস্থা থেকে 25 সেমি/সেকেন্ড² সমতরণে 24 সেকেন্ড চলার পরে কোনো বস্তুর বেগ কত হবে। তার মানে তোমাকে চেয়েছে কি, অন্তিম বেগ চেয়েছে, কেননা স্থির অবস্থা। আচ্ছা, যখন এই স্থির অবস্থা বলেছে তখন U= কী হবে, U=0 হবে। ভি এর মান আমাকে কি করতে বলেছে, ফাইন্ড আউট করতে বলেছে। আচ্ছা, তোমার 25 সেমি/সেকেন্ড²। আচ্ছা, কি করে বুঝবে এটা কিসের মান, এটা কিসের মান কী করে বুঝবে, সেমি/সেকেন্ড², কার ইউনিট, ত্বরণের ইউনিট, ত্বরণের সিজিএস ইউনিট। তার মানে এর মান বলে দিয়েছে, এ কোনো বইয়ে এফ দিয়ে ডিনোট করা হয়, কোনো বইয়ে এ দিয়ে ডিনোট করা হয়। তোমরা যা খুশিতে ডিনোট করো, অঙ্কটা হওয়া নিয়ে কথা। তাহলে এর মান কত বলেছে, এর মান বলেছে 25 সেমি/সেকেন্ড² বলে দিয়েছে। আর সময় কত বলেছে, সময় হচ্ছে 24 সেকেন্ড। তাহলে দেখো আমি তোমাদের কি করিয়েছি, তোমাদের যদি ত্বরণ বলে থাকে তাহলে আমি কি বলেছি, ত্বরণ হলে A= কি। আচ্ছা, তোমরা দুটো ফর্মুলা জানো, আমি ওইখান থেকেই কিন্তু এটা একবারে তোমাদের শেখাচ্ছি যাতে টাইমটা কনজিউম না হয়, মানে টাইমটা অল্প টাইমে তোমরা যাতে করতে পারো। অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে দেখো, একটুখানি বুঝিয়ে দিই তোমাদের ওটা।
অনেকে হয়তো ভাবতে পারো স্যার ফর্মুলাটা কোথা থেকে এসছেন। তাহলে তোমরা যারা মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক অবশ্যই পড়েছো, তো যাই হোক মাধ্যমিকে এটা ছিল যেটা ভি ইকুয়াল টু কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা সম্বন্ধে অবগত সবাই। আর একটা ছিল ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এটাও তোমরা জানো। তো কখন আমরা প্লাস দিই, কখন আমরা মাইনাস দিই, যখন ত্বরণ নিয়ে আলোচনা করি, ত্বরণ মানে বেগ বৃদ্ধি, তখন আমরা প্লাস দিই। আর যখন মন্দন নিয়ে আলোচনা করি মানে বেগের হ্রাস ঘটে কোথাও, তখন হচ্ছে তোমার মাইনাস হবে সমীকরণে। তো যেহেতু ত্বরণ বলেছে, তো এইখান থেকেই কিন্তু আমি ওই ইয়ের সমীকরণটা পাই। দেখো এখান থেকে আমি যদি লিখতে পারি তো যে এটি সমান ভি মাইনাস ইউ লিখতে পারি কি না? তাহলে এ সমান কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি। তো অ্যাকচুয়ালি আমি একবারে এটা করি যাতে তোমাদের কি হয়, সময়টাও বাঁচে। আমি একবারে এই সমীকরণটাকে বসিয়ে দিই। আজকে দেখিয়ে দিলাম, তোমাদের হয়তো কনফিউশন থাকতে পারতো, তোমরা হয়তো আমাকে কমেন্ট জিজ্ঞেস করতে পারছো না বা বুঝতে পারছো না সেই জায়গাটা কী জিজ্ঞেস করবো এখানে। তো এই সমীকরণ থেকেই কিন্তু এটা কনভার্ট হয়ে এসছে। ঠিক এই সমীকরণ থেকে কনভার্ট হয়ে এটা আসবে, কি আসবে? এ ইকুয়াল টু তোমার মাইনাস এ ইকুয়াল টু তুমি যদি মাইনাসটা না দাও তাহলে তুমি এক কাজ করতে পারো, এইদিকে মাইনাস দিয়ে এইদিকে এটাও মাইনাস দিলে এটাকে প্লাস করে দাও। তাহলে এ ইকুয়াল টু কী হবে তোমার, এটা ইউটা এইদিকে চলে আসবে, তখন ইউ মাইনাস ভি হয়ে যাবে, ইউ মাইনাস ভি বাই টি। তো সিম্পল ব্যাপার, কিচ্ছু না। যদি ত্বরণ বলে তখন সমীকরণ হবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, আর যদি মন্দন বলে তখন সমীকরণ হবে এ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি, মন্দন বললে। ক্লিয়ার? তো তোমরা একবারে সহজে কিন্তু জায়গাটাকে করতে পারো। তা আমি এই কারণেই একবারে করি। তাহলে দেখো মেন জায়গায় চলে আসি। তাহলে কি আমাদের ত্বরণ বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি? এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার? তাহলে বা এখান থেকে আমরা কি বলতে পারি? বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই সমীকরণে চলে যেতে পারি, বা সমীকরণটা তুমি মনে রাখতে পারো। এবার দেখো কখন কি সমীকরণ তোমার ভালো মানে কাজে সুবিধা হবে সেটা কিন্তু তোমাকে অঙ্ক দেখে আইডিয়া করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটাই কিন্তু বেশ সুবিধাজনক হবে। তাহলে ইউর মান 0, এর মান কত? এর মান হচ্ছে 25, আর টি এর মান কত? 24। ক্লিয়ার? তাহলে 25 আর 24। দেখো গুণ করতে হয় কিভাবে, তোমরা আমার কিছু ম্যাথের সেট দেওয়া আছে, সেখানে কিন্তু যখন ফুড এসআই পরীক্ষা হয়েছিল তখন কিছু আমি ম্যাথের সেট দিয়েছিলাম। তো আমি আবার রিসেন্ট কিছু ম্যাথের সেট দেবো, চ্যাপ্টার ওয়াইজ দিয়ে যাব, RPF হওয়ার আগেই আমি তোমাদের সেটাকে দিয়ে দেবো। তো গুণ করতে হয় কী করে, তোমরা আগে 25 গুণ করো। 25 কত? 25 625, তাই কি না? কিন্তু এইখান থেকে আমার 24-এর সাথে গুণ, তাহলে এক ঘর কমই দেবো, অর্থাৎ 24 ইউনিট কম হবে। তাহলে এইখানে যদি 24 ইউনিট কম হয় তাহলে কী হবে? 601 হচ্ছে কেন? কিছু তো একটা গড়বড় হ্যায়। তোমার হচ্ছে 25 × 24, তাহলে 25 24, ও হ্যাঁ, তাহলে 24 ইউনিট কি? তার মানে দেখো 25 × 24, তাহলে আমি 1 ইউনিট করে বাড়াচ্ছি, অর্থাৎ 25 ইউনিট কম হবে, তাই না? 1 ইউনিট কম তার মানে 25 ইউনিট কম, তার মানে এখান থেকে 25 ইউনিট কম মানে হচ্ছে তোমার কত হবে? 600 হবে। তো এইভাবে কিন্তু গুণ করবে, অর্থাৎ রাইট অ্যান্সার কী হবে? 600, একটাই তো 600 আছে, 600 সেমি পার সেকেন্ড হচ্ছে তোমার বস্তুর বেগ। গুণটা কীভাবে করলাম বুঝতে পারলে তো? 25-এর সঙ্গে 24 গুণ, তাহলে 25 625। তার থেকে যেহেতু 24 আছে, ওটা তো 25 না, ওটা 24 ছিল, তাহলে এক কমবে কতবার? 25 বার করে এক কমবে। ক্লিয়ার? এই কারণে 600 রাইট অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা অন করে দিও। ওকে, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? বিজ্ঞানী হাক্সলে, ল্যান্ডস্টেনার, উইলিয়াম হার্ভে নাকি দ্য ফ্রিজ? তো রাইট আনসার অপশন এ, অর্থাৎ বিজ্ঞানী হাক্সলে তিনি কিন্তু প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন। ল্যান্ডস্টেইনার তোমরা জানো রক্তের গ্রুপ নির্ধারণ করেছেন ভিয়েনার চিকিৎসক ল্যান্ডস্টেইনার। উইলিয়াম হার্ভে কী করেছিলেন? উইলিয়াম হার্ভে কিন্তু আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যে রক্ত সংবহন পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট, এই কথার অর্থ কী? দেখো ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে ওই ওয়াট মানে যদি জানো তাহলে এর অ্যান্সার পাবে। ওয়াট মানে হচ্ছে জুল, কি বললাম? জুল পার সেকেন্ড, এটাই হচ্ছে ওয়াট। অর্থাৎ 1 সেকেন্ডে কত জুল কার্য করছে সেটার মানেই ওয়াট। তো যেখানে দেখবে এই জিনিসটা আছে কি, পাম্পটি 1 সেকেন্ডে 750 জুল কাজ করে। তো অপশান বি
আর দেখার কিছু নেই, তুমি যদি ডেফিনেশনটা জানো তাহলেই তুমি এটা বুঝতে পারবে। তার মানে পরীক্ষায় কিন্তু এরকমও দেয় 1 ওয়াট সমান কী লেখা যায়, তো ওয়াট মানে হচ্ছে মনে রাখবে জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত জুল কাজ করছে সেটাই হচ্ছে ওয়াট। ক্লিয়ার? তো এটা নিয়ে আর কিছু বললাম না। তো পাম্পটি 1 সেকেন্ডে 750 জুল কাজ করে, এটাই হচ্ছে একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট, এই কথার অর্থ। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, হচ্ছে ওয়াট। নিউমোনিয়া একটি কী গঠিত রোগ? ভাইরাস, ছত্রাক, আদ্যপ্রাণী, ব্যাকটেরিয়া। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার নিউমোনিয়া হচ্ছে কিন্তু একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া, নিউমোনিকক্কাস এরকম কিছু, নিউমোনিয়াস কক্কাস এরকম কোনো ব্যাকটেরিয়া। এরকমভাবে ভাইরাস, ছত্রাক, আদ্যপ্রাণী, যেমন আদ্যপ্রাণী ঘটিত একটা রোগ হচ্ছে যেমন ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে আদ্যপ্রাণী ঘটিত রোগ। বসন্ত হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ওকে, ছত্রাক যেমন দাগ, হাজা, চুলকানি, যেমন অ্যাড দেয় না, দাগ, হাজা, চুলকানি, এম এ করিমের না অম্লজিন, যাই হোক। তো ওই দাগ, হাজা, চুলকানির মলম, ছাতা ভুলেও গেলাম, একটা মলম আছে, যাই হোক মনে পড়ছে না। খুব আগে টিভিতে দিত, অ্যাড দিত, তোমরা জানো কিনা জানো না, এখন সেই অ্যাডটা দেখতে পাই না খুব একটা, তো টিভিতে খুব দিত। ওকে, তো ছত্রাক সেই হচ্ছে দাগ, হাজা, চুলকানি। বা ছত্রাক ঘটিত আরেকটা রোগ হচ্ছে তোমার স্লিপিং সিকনেস, ওটা কি ছত্রাক ঘটিত? আচ্ছা যাই হোক, যেটা ওটা পরে বলা যাবে। তো এই হচ্ছে নিউমোনিয়া ঘটিত রোগ, হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিউমোনিয়া। ওকে, মাছ ধরার ছিপ এটি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। তো চতুর্থ শ্রেণী বলে কিছু হয় না, তো রাইট অ্যান্সার তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে তোমার মাছ ধরার যে ছিপ সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কী করে বুঝবে? এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, এগুলো কিন্তু বোঝা যায়। তো আমি ডিটেলসে যখন ক্লাস করাবো খুব তাড়াতাড়ি আনবো, তো তখন কিন্তু তোমরা এগুলো ভাবলেই, মাছ ধরার ছিপটাকে যদি একটু ভাবতে পারো যে কীভাবে আমরা মাছ ধরি। দেখো, মাছ ধরার ছিপে মাছটা থাকে এক প্রান্তে, মানে মাছ হচ্ছে কি ভর, ভালো করে বোঝো বিষয়টা, দেখো খুব সহজে বোঝা যায়। এই যেখানে মাছটা ঝোলে দড়ি দিয়ে, এই যে মাছটা ঝুলছে, এইখানে তো মাছটা ঝোলে, আরে পেনটাও ধরো মনে করো যেখানে মাছটা ঝোলে সেটা হচ্ছে ভর, এটা হচ্ছে ডব্লু। ক্লিয়ার? আলম্ব কোথায় কাজ করে? দেখো আমরা যখন একটু ভাবো, যারা মোটামুটি মাছ ধরেছো তারা জিনিসটা অনুমান করতে পারবে, যারা মাছ ধরনি তারা অনুমান করবে কি করে? তো মাছটা এইখানে আমরা হাত দিই, এইখানে আমাদের কি থাকে? হাত থাকে। তো এইখানে আমরা বল প্রয়োগ করি যখন মাছটা তুলি, যখন মাছটা বড়শি দিয়ে তুলি তখন এইখানে বল প্রয়োগ করি। আর আলম্বটা কোথায় থাকে? আলম্বটা থেকেও এক কোণায়, আলম্ব কিন্তু এক কোণায়। বলটা প্রয়োগ করি কোথায়? বলটা প্রয়োগ করি ঠিক মাঝখানে। তাহলে এইটাকে, এই আলম্ব থেকে যেটা হচ্ছে ভারবাহু, আলম্ব থেকে, এগুলো পরে বোঝানো যাবে খুব সুন্দরভাবে। আলম্ব এই কোণায় হচ্ছে আলম্ব, মাঝে হচ্ছে বল, আর এইখানে হচ্ছে এক কোণায় হচ্ছে ভার। যদি রোধবাহুর তুলনায় ভারবাহু বড় হয় তখন সেটা হয় তৃতীয় শ্রেণীর লিভার। মানে এগুলো এইভাবে কিন্তু বার করা যায়, ঠিক আছে? তো মুখস্থের কিছু না, তো পরবর্তীতে দেখা যাবে, পরবর্তীতে আমি ঠিক করে দেবো এগুলো তোমাদের। পরবর্তী কোশ্চেন দেখো, যে সমস্ত উদ্ভিদ কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায় তাদের কি বলে? হেলিওফাইট, হ্যালোফাইট, হাইড্রোফাইট নাকি জেরোফাইট উদ্ভিদ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, তাদের বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ। যারা কর্দমাক্ত মাটিতে জন্মায় তাদের বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ। আর হেলিওফাইট, দেখো এইখানে কিন্তু হেলিওফাইট, জেরোফাইট এগুলো কিন্তু আছে। হাইড্রোফাইট উদ্ভিদ কোনগুলো? হাইড্রোফাইট যারা জলে জন্মায়, হ্যাঁ, কচুরিপানা যারা জলে জন্মায় তারা হচ্ছে হাইড্রোফাইট উদ্ভিদ। আর যেসব উদ্ভিদ আলোয় জন্মায়, অত্যাধিক আলোয় জন্মায়, যেমন তাদেরকে বলা হয় হেলিওফাইট। যেমন তোমার সূর্যমুখী, তাই না? সূর্যমুখী আলোর দিকে, যেদিকে সূর্য উঠবে সূর্য ঘুরতে থাকবে, সূর্যমুখী ফুলটাও সেদিকে যাবে, তার মানে কি আলোয় জন্মায়। তারপর ধান এগুলো হচ্ছে তোমার কি হেলিওফাইট, এবং একে সান প্ল্যান্টও বলে, যেহেতু সূর্যের তেজে এরা বেশি হয়। ধানের চাষের জন্য অধিক পরিমাণে আলোর প্রয়োজন, সূর্যের তেজ প্রয়োজন, তো এগুলোকে বলা হয় হেলিওফাইট। হ্যালোফাইট কোনগুলো? যেমন সুন্দরী, গরান, এগুলো কি কর্দমাক্ত মাটিতে জন্মায়, এর জন্য এদেরকে বলা হয় হ্যালোফাইট। ওকে, তারপর জেরোফাইট কোনগুলো? যেগুলো কাঁটা জাতীয়, সেগুলো হচ্ছে যেমন ক্যাকটাস। ওকে, এগুলো হচ্ছে তোমার জেরোফাইট। হাইড্রোফাইট যেগুলো জলাভূমিতে জন্মায়, জলেই শুধু জন্মায়, কচুরিপানা, এইগুলো হচ্ছে হাইড্রোফাইট। সমতল দর্পণে কোনো আলোক রশ্মির 30 ডিগ্রি কোণে আপতিত হলে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? জাস্ট 1 মিনিট। কি বলেছে দেখো, বলছে একটা সমতল দর্পণ, একটা সমতল, বিষয়টা বস্তুটা বোঝো, দেখবে আর জীবনে ভুলবে না। এই হচ্ছে সমতল দর্পণ। এবার সমতল দর্পণে এইভাবে আলো পড়ে, এই আলো পড়লো, এই আলো নিঃসৃত হলো, আর এইটাকে বলা হয় অবিলম্ব। ক্লিয়ার? এটাকে বলা হয় আপতিত রশ্মি, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, আর এই যে দাগটা এটা হচ্ছে অবিলম্ব।
এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার বলছে সমতল দর্পণে কোনো আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। বলছে তাহলে রশ্মির চ্যুতিকোণ কত হবে? দেখো চ্যুতিকোণ বলতে রশ্মিটা যদি এইভাবে পড়তো, এইভাবে পড়ে যদি এইভাবে আসতো, মানে ওর আসার কথা হচ্ছে এইভাবে হচ্ছে ওর আসার কথা রশ্মিটার, কিন্তু এইভাবে না এসে ও এইভাবে বেরিয়ে গেছে, এইভাবে বেরিয়ে গেছে। তাহলে চ্যুতিটা কত হয়েছে? চ্যুতিটা হয়েছে এই এতটা হচ্ছে ওর চ্যুতিকোণ। বুঝতে পারলে? মানে আমি যাচ্ছি, আমার যাওয়ার কথা ছিল পূর্ব দিকে, আমি হঠাৎ চলে গেলাম দক্ষিণ দিকে। তাহলে আমার যাওয়ার কথা ছিল পূর্ব দিকে, তাহলে আমি কতটা পরিমাণ বেঁকলাম, এই যে ব্যাকাটা, সেটাই হচ্ছে চ্যুতিকোণ। ক্লিয়ার? কারণ আমি তো গেছি এই দিকে না, আমার যাওয়ার কথা ছিল এই দিকে, এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু আমি চলে গেছি এই দিকে। তাহলে আর একটা জিনিস তোমাকে জানতে হবে যে আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ যদি কোনো রশ্মির চ্যুতিকোণ বার করতে যাও, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখবে। ডেল্টা দিয়ে চ্যুতিকোণ ডিনোট করা হয়। ডেল্টা ইকাল টু 180 মাইনাস 2 ইন্টু আপতন কোণ। আপতন কোণকে আই দিয়ে ডিনোট করা হয়। 2 ইন্টু আপতন কোণ। কেন 2 ইন্টু আপতন কোণ? কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়, তো এই কারণে 2 ইন্টু আপতন কোণ বলো আর 2 ইন্টু প্রতিফলন কোণ বলো, ব্যাপারটা একই। তাহলে রাইট অ্যান্সার, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 180 মাইনাস 2 ইন্টু তোমার আই মানে 30 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বাদ দিলে কত? 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি ইজ এ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। পরবর্তী কোশ্চেন দেখো, তাহলে চ্যুতিকোণ ব্যাপারটা বুঝলে। বলছে সিবেসিয়াস গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়? চোখ, হাড়, চুল, ত্বক। তো রাইট অ্যান্সার ত্বকে কিন্তু এই সিবেসিয়াস গ্রন্থি দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, CO প্লাস Cl2 থেকে COCl2 এটি কী ধরনের বিক্রিয়া? তো এই টাইপের কোশ্চেন তো রেলে দেবে গ্যারান্টি। বিনিময় বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এর আগেও ভিডিওতে কিন্তু এই বিষয়টা আমি বুঝিয়ে দিয়েছি, তো এইখানে আর ডিটেলসে আমি কিছু বলবো না। তো এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, এটাকে বলা হয় দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া। যেখানে বিক্রিয়া এটাকে এরকম কিন্তু, আচ্ছা বিনিময় বিক্রিয়া কি একে অপরকে বিনিময় করে, মানে পুরোপুরি প্রতিস্থাপন করে না কিন্তু বিনিময় করে, আর যে পুরোপুরি প্রতিস্থাপন করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। দরকার হয় ডিটেলসে আবার কোনো না কোনো ভিডিওতে আমি বলে দেবো, এই বিক্রিয়া নিয়ে সমস্ত কিছু একটা আলোচনা করে দেবো। তো যাই হোক, আজকের মতো এখানেই কিন্তু আমাদের যে মডেল সেট 8 নম্বর ছিল এখানে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক অন্তত করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। ক্লিয়ার? ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।